পালঘর পুলিশ পায় একটা শরীর থেকে কেটে নেওয়া দুটি পা। এই ব্লাইন্ড কেস পুলিশকে অনেক দিকে নিয়ে যায়, কিন্তু এই কাটা পা দুটির কেস মাসের পর মাস ব্লাইন্ডই থেকে গেল। 2014 18 এপ্রিল পালঘরের শিবখের খাড়িতে পুলিশ শরীর থেকে কাটা দুটি পা পায়। ফরেন্সিক ডিপার্টমেন্ট পুলিশকে বলে যে শুধু এই বডি পার্টস থেকে অ্যানালিসিস করতে সময় লাগবে। অন্যদিকে পুলিশ আশেপাশের মিসিং কেসগুলো নিয়ে তদন্ত শুরু করে। 3টি কেস সামনে আসে। উমেশ দশরথ ভূঁইয়া, বয়স 26 বছর, অনিতা কদম, বয়স 32 বছর, আর সুরেশ ধুরি, বয়স 45 বছর। এদের মধ্যে উমেশ 14 এপ্রিল 2014 বাড়ি ফেরেনি। তার বন্ধু রশিদ আজিজ, দানেশ আর গুরু দাউরে তার কোনো খবর বলতে পারে না। পুলিশ এটাও জানতে পারে যে উমেশ আর তার বন্ধুরা গাঁজা খেত। অন্যদিকে স্বামী শরৎ কদমের মদের নেশায় বিরক্ত অনিতা কদম 17 এপ্রিল বাড়ি ছেড়ে চলে যায়। আরেকদিকে চাষি সুরেশ ধুরি ব্যাংক আর পাওনাদারদের কাছে দেনায় জর্জরিত হয়ে পড়েছিল, আর 16 এপ্রিল 2014 সে নিখোঁজ হয়ে যায়। এই 3টি মিসিং কমপ্লেন ছাড়াও অনেকগুলি কেস স্ক্যান করা হয়। এখন পুলিশ এমন কোনো মিসিং কেস খুঁজছে যেখানে কেউ মিসিং হয়েছে কিন্তু তার বাড়ির লোকেরা কোনো কমপ্লেন লেখায়নি। নীলেশের স্ত্রী মীনাক্ষী 3 মাস আগে নিখোঁজ হয়, কিন্তু নীলেশ তার মিসিং কমপ্লেন লেখায়নি। নীলেশ পুলিশকে জানায় যে মীনাক্ষীর অনেকের সঙ্গে অ্যাফেয়ার ছিল, আর লেটেস্ট অ্যাফেয়ার চলছিল দিগম্বর নামে এক ব্যক্তির সঙ্গে। শেষ পর্যন্ত পুলিশ দিগম্বর মানিকে খুঁজে বের করে। পুলিশ চাপ দেওয়ার পর দিগম্বর পুলিশকে জানায় যে মীনাক্ষী যখন তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে তখন সে রাগের মাথায় মীনাক্ষীর গলা টিপে দেয় আর তার লাশ জঙ্গলে ফেলে দেয়। পুলিশ সেই লাশ পায়, আর পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় যে আসলে এই লাশটাকে অনেক জানোয়ার খুব লেগেছে, কিন্তু লাশের থেকে কোনো বডি পার্ট আলাদা করা হয়নি। আরও 7 মাস চলে যায় আর এই কেস ব্লাইন্ডে থেকে যায়। তারপর অবশেষে ফরেন্সিক ডিপার্টমেন্ট তাদের রিপোর্ট তৈরি করে। তারা কাটা পা দুটি থেকে ডিএনএ স্যাম্পল আইসোলেট করে, আর তার উপর বেস করে জোর দিয়ে বলে যে এই পা দুটি কোনো 25 থেকে 28 বছরের যুবকের। সেই সময় খবর আসে যে সুরেশ ধুরি আর অনিতা কদম আবার বাড়ি ফিরে এসেছে। এখন পুলিশের এটা মনে হয় যে এই কাটা পা দুটি উমেশেরই হতে পারে। পুলিশ এখন উমেশের বাবা দশরথ আর মা নির্মলাকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাচ্ছে। এবার তারপর একবার যদি ডিএনএ ম্যাচ করে যায় তাহলে উমেশের হত্যাকারীকে আমরা তন্ন তন্ন করে খুঁজে বার করব। কিন্তু স্যার, ডিএনএ যদি না মেলে তাহলে আমরা আবার সেখানেই ফিরে যাব যেখান থেকে আমরা এই কেসটা শুরু করেছিলাম। মানে আমাদের কাছে থাকবে একটা কাটা পা, যা 25 থেকে 28 বছরের কোনো পুরুষের। 7 মাস ধরে বাড়ি ফিরে আসেনি আমাদের উমেশ। একটা ফোন পর্যন্ত করেনি ও। আমাদের উমেশ আমাদেরকে ছেড়ে চলে গেছে এই পৃথিবী থেকে। এরকম যেন না হয়, যেন ওর ডিএনএ টেস্ট ম্যাচ না হয়, আর আমাদের উমেশের কখনো ফিরে আসার দরকারই নেই। আশা তো এইটুকু থাকবে যে কোনোদিন না কোনোদিন ফিরে আসবে। হয়তো একদিন ওই চরস গাঁজার নেশা কেটে যাবে ওর। তার ঠিক 2 সপ্তাহ পর ডিএনএ রিপোর্ট জমা পড়ে। এই রিপোর্টের রেজাল্টে ভূঁইয়া পরিবারের ওপর এক বেদনাদায়ক ঝড় আছড়ে পড়ে। আর অন্যদিকে এই ডিএনএ রিপোর্ট এই ব্লাইন্ড কেসের অন্ধ গলির দেওয়ালে একটা ছিদ্র করে দেয়। দশরথ বাবু, নির্মলা দেবী, ডিএনএ স্যাম্পল ম্যাচ করে গেছে। আমরা যে কাটা পাটা উদ্ধার করেছি সেটা আপনার ছেলে উমেশের। এই যে উমেশের 3 গাঁজাখোর বন্ধু, এদের 3 জনকে যেখান থেকেই পাও তুলে নিয়ে চলে এসো। আর একবার হোক। সালা, দুজনেই আউট হয়ে গেছে।
চল ওঠ। চল শুরু কর। স্যার আমি হাবিলদার বাবুকে 7 মাস আগে বলেছিলাম যে স্যার উমেশ আমাকে ফোন করেছিল আর বলেছিল যে আজকে আমি ঠেকে যাব না। কেন, অন্য কোথাও যেত দম মারতে? না স্যার, সেটা আমি তো জানি না। হ্যাঁ স্যার, তারপর অনেক দিন ধরে আমরা টেনশনে এটাই ভেবেছি যে উমেশ আমাদের ফোন করছে না কেন। আর আমরা যখন ফোন করছিলাম তখন ওর ফোন বন্ধ বলছিল স্যার। উমেশের কারোর সাথে কোনো শত্রুতা ছিল? কোনো মেয়ে ঘটিত ঝামেলা, কোনো টাকা পয়সা ঝামেলা? এখন আমাদের তো কিছু বলেনি স্যার। ওর ওর কাজের জায়গায় কিছু হয়ে থাকলে আমরা কি করে বলবো স্যার? আসলে স্যার কন্টেনার ইয়ার্ডে ওখানে কাজের খুব চাপ থাকে কারখানায়। দেখুন স্যার, উনি যখন আগে এসেছিলেন তখন আমি একই কথাই বলেছি। উমেশ ভূঁইয়া কাজ এখানেই করত, কিন্তু ক্যাজুয়াল ছিল, পার্মানেন্ট নয়। কারোর সাথে কখনো কোনো ঝগড়া? একদম না, কারোর সাথে কোনো বিবাদ ছিল না। ব্যাস শুধু একদিন কাজে আসেনি। তারপর হাবিলদার বাবু আসেন জিজ্ঞেস করতে, তখন জানতে পারি যে ও নিখোঁজ। হ্যাঁ স্যার, আমরা জানতাম যে ও চরস গাঁজার নেশার মধ্যে পড়েছিল। বারবার বলেছি সাহেব, করিস না করিস না, কি না করেছি ওকে আটকানোর জন্য। স্যার আমাদের 4 জনের একটা দারুণ দল ছিল স্যার। আমরা আড্ডায় যেতাম, ছিলিমে টান মারতাম, খুব আনন্দ করতাম। ব্যাস। আরে স্লো মোশনে বানাচ্ছিস নাকি ভাই? এটা বুট পালিস না বুঝলি, আসল মাল মানালির। টাইম দে ভাই, টাইম দে ভাই। কপাল আর নেশা কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের রশিদ ভাইকে দেখ। এখন আবার তুই কি ডায়লগ মারবি? আরে ডায়লগ মারার কি আছে? ডায়লগ তো তোর দিদি মারবে তোকে কোন দিন। আরে কতদিন ওর টাকায় খাবি আর আমাদের টাকাতে ফুঁকতে থাকবি? চুপ কর তুই, রোজই তো কাজ করার জন্য যাই আমি। আচ্ছা দেখ, এখন আমরা 3 জন কাজ করছি, কি জন্য? আমাদেরকে এটার জন্য করতে হয়, কিন্তু তোর তো কাজ করার কথা মাথাতেই আসে না। তোর বুড়ি মা রয়েছে, তা দেখাশোনা কে করে? তোর দিদি। আরে ওরও তো নিজের সংসার আছে, কোনোদিন নিজের হাত তুলে নিলে বলে কি করবি? এইভাবেই পড়ে থাকবি কোনায় গাঁজা ছাইয়ের মতো। তোর আরে ভাই, তোরা আবার সিরিয়াস কথাবার্তা শুরু করে দিলি। আরে বাংলায় ফিরে আয় বাবা। হ্যাঁ, আরে মাল বানানো হয়ে গেছে। চলে আয় তোরা। ওখানে ফোকট চা। এ ভাই দানিশ, ধরা এবার। তার মানে উমেশ, দানেশ আর গুরু, তোদের 3 জনের কাছে চাকরি ছিল। আর রাশিদ, তোর কাজকর্ম নেই? হ্যাঁ স্যার, আপাতত আমার একটু ব্যাড লাক চলছে স্যার। আর এই ব্যাড হ্যাবিট, চরস গাঁজার নেশা, এসব কবে থেকে চলছে? সেটা কার মনে থাকে বলুন? তোর রাশিদ মনে আছে কবে তুই প্রথম মাল ফুকেছিলিস? আমরা লিমিটের থেকে খাই স্যার, বাস কাজ করতে করতে একটু মজা করি। তুই তো সারাদিন বাড়িতেই থাকিস, সারাদিন ধরেই টানিস নাকি? না স্যার, এটা সত্যি নয়। তাহলে সত্যিটা কি? তুই কিছু আমার কাছে লুকাচ্ছিস। না স্যার, কিচ্ছু তো না, একদম সব সত্যি বলছি। তাহলে শোন রশিদ, আর তোরা সবাই শোন। তোদের বন্ধু উমেশের মার্ডার হয়েছে, ওকে খুন করা হয়েছে, আর তারপর ওর লাশটাকে টুকরো টুকরো করা হয়েছে, বুঝলি? আর আমরা তো টাইম পাস করতে এখানে মোটেই বসিনি। আমরা যদি বিন্দুমাত্র টের পাই না যে এই খুনটার পেছনে তোরা দায়ী, তাহলে তোদেরও কিন্তু সেই রকমই টুকরো করব আমরা। কিন্তু তোদের 3 জনের হাল ওর থেকেও খারাপ করব। কেন স্যার? কারণ তোরা 3 জনে প্রাণে বেঁচে থাকবি, পচে মরবি জেলে। স্যার আমরা কিছু করিনি স্যার। আর মা কালী দিব্যি স্যার, আমরা কিচ্ছু করিনি, সত্যি বলছি স্যার। কিছু মনে পড়লে আমাকে ডাকিস। ও সব জায়গায় নিজের বাইকেই যেত স্যার। কিন্তু মিসিং কমপ্লেন্টে তো লেখা নেই যে সেই রাতে বাইকে গিয়েছিল। কেন লেখা হয়নি বলতে পারবো না, আমি তো বলেছিলাম। আরে এখানে তো বাইকের ব্যাপারে কিছু লেখাই নেই। স্যার, দশরথ ভূঁইয়া যা বলেছিল তাই লিখেছি, ও তো বাইকের ব্যাপারে কিছু বলেনি। দশরথ বাবু হয়তো তাড়াতাড়িতে ভুলে গেছেন। যদি ওই রাতেও বাইক নিয়ে বেরিয়েছিল তাহলে নিশ্চিত খুনি বাইকটাকেও টুকরো করে দিয়েছে বা বেঁচে দিয়েছে। স্যার, ওর মা বাবা বলেছিলেন যে ও গলায় সোনার চেইনও পরতো। এই কেসটারও এতদিন আমরা একটা টুকরো দেখছিলাম। যদি এটার পুরো ছবিটা আমরা দেখতাম আর গভীরে যেতাম, তাহলে কোনো না কোনো সূত্র পেতাম।
আমরা ব্যাস ওই কাটা পায়ের পেছনেই পড়েছিলাম, আর এইটা হাতছাড়া হয়ে গেছিল। বাইক আর সোনার চেন ছাড়া এইটাও একটা ইম্পর্টেন্ট লিড ছিল আমাদের হাতে। এই কাপড়টা, যার ভেতরে পায়ের টুকরোগুলো পেয়েছিলাম, এটা আসলে বেডশিটের একটা অংশ। বিশ্বাস স্যার। আমার এই উমেশের কল রেকর্ড চাই, হয়তো ওর কাছ থেকে আমরা কিছু জানতে পারি। স্যার। আর শোনো স্যার। উমেশের 3 গাঁজাখোর বন্ধু, ওদের পুরো ডিটেল চাই আমার। হ্যাঁ স্যার। 24 বছরের একটা ইয়াং ছেলেকে মারা হয়েছে। প্রপার্টি অ্যাঙ্গেলে কিছু পাওয়া যাচ্ছে না, গরিব ব্যাকগ্রাউন্ড ছিল ওর। শত্রুতা হতে পারে স্যার। যৌবনের শত্রুতা মানে মহিলার অ্যাঙ্গেলও হতে পারে। উমেশ ভূঁইয়া মিসিং কেস এখন উমেশ ভূঁইয়া মার্ডার কেসে পরিণত হয়েছে। পুলিশের আবার নতুন করে শুরু করতে হচ্ছে। ফাইনালি এই কেসটা একটা নতুন দিশা পায়, কিন্তু গন্তব্য এখনো অনেক দূরে। 2000-এর কমে হবে না। তাজা 8 মাছ আছে 7 কিলো, নিয়ে যান। বৌদি, আরে নিয়ে যাও ভাই। আরে মা, সাবধানে এনো। রশিদের বাবা নেই স্যার, ওর বোন আর ভগ্নিপতি। ওর আর ওর অসুস্থ মায়ের দায়িত্ব ওরাই নিয়ে রেখেছে। আর ওই আরেকটা ছেলে দানেশ? স্যার, দানিশের বাবা ফিরোজ একজন জেলে। গুরুদাউনে অনাথ, হিস্ট্রি সিটার, ছোটোখাটো চুরি টুরি করেছিল। রশিদ, দানিশ আর গুরু তিনজনেই হিস্ট্রি সিটার। তিনজনেরই পুলিশ রেকর্ড আছে স্যার। আর উমেশের? উমেশের কোনো পুলিশ রেকর্ড নেই। উমেশের গাঁজার নেশা কবে থেকে হলো? 1 বছর আগে উমেশ গাঁজার নেশা ধরেছে। 1 বছর আগে? যে ছেলেটা 25 বছর ধরে কোনো নেশা করেনি আর একবারে ধর্বিত ধর গাঁজার নেশা ধরলো, তার মানে ওর জীবনের ছেলেমেয়ে নিশ্চয়ই কোনো বিশেষ আগুন ধরেছিল। উমেশের মৃত্যুর দিন থেকে 1 বছর আগেকার রেকর্ড স্যার। তার মধ্যে একজন আছে যে গত 1 বছর ধরে উমেশের সাথে রেগুলার টাচে ছিল। প্রত্যেক দিন? প্রত্যেক দিন, দিনে বহুবার। গার্লফ্রেন্ড? মেয়ে তো অবশ্যই স্যার, রুকসার বেগ। তবে কেমন বন্ধু এটা জানা বাকি। কে এই রুকসার বেগ? রুকসার আমার মেয়ে। কি ব্যাপার স্যার? রুকসার এখন কোথায়? ও নিজের বাড়িতে আছে, ওর স্বামী সোহেল বেগের কাছে। কোথায় ওর বাড়ি? চিনচিনিতে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। এই নাও। কোন হাত দিয়ে নেব? হ্যাঁ, কতবার আমাকে বোঝাবে যে আমি কি? রুকসারের বয়স 25 আর 8 মাস আগে ওর বিয়ে হয়েছে। অ্যারেঞ্জড ম্যারেজ স্যার। 8 মাস আগে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কিন্তু উমেশের সাথে 1 বছর ধরে রোজ ফোনে কথা চালিয়ে গেছে।
আর 1 বছর আগেই উমেশ গাঁজার নেশাও ধরেছে। এই তিনটের ভেতর কানেকশন নিশ্চয়ই আছে। কানেক্ট করো। হ্যাঁ বলছি, আপনি কে? পালগড় পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর বিশ্বাস পার্সাকার বলছি। 7 মাস ধরে আপনার ফোনের জন্য অপেক্ষা করছি, যবে থেকে উমেশ নিখোঁজ হয়েছে। তার মানে আপনি উমেশের ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, কিন্তু আমার একটা অনুরোধ আছে। আমি নিজে গিয়ে আপনার সাথে পুলিশ স্টেশনে দেখা করব। আপনি এখানে আসবেন না। কবে আসবেন? ব্যাস এই তো এক্ষুনি বেরোচ্ছি আমি। রুকসার বেগ 7 মাস ধরে পুলিশের ফোনের জন্য অপেক্ষা করছিল যখন থেকে উমেশ নিখোঁজ হয়ে যায়, কিন্তু সে নিজে কখনো পুলিশকে কন্ট্যাক্ট করেনি। কে ছিল এই রুকসার বেগ? আর সে উমেশের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে কি জানতো, অথবা তার মার্ডারের বিষয়ে? তাহলে রুকসার বেগ, আমরা আপনার বাড়ি গেলে কি পাহাড় ভেঙে পড়তো আপনার মাথায়? আমার স্বামী একটু সন্দেহবাতিক। কি ব্যাপার নিয়ে সন্দেহ ওনার? আপনার সাথে উমেশের সম্পর্ক নিয়ে? উমেশ আর আমি খুব ছোটবেলাকার বন্ধু। ও প্রতিবেশী ছিল আমার। ছোটবেলায় বন্ধু, যৌবনে বয়ফ্রেন্ড? আগে না। উমেশ ও আমার ভাইয়ের মতো ছিল। গত 1 বছর ধরে ফোনে অনেক কথা হয়েছে আপনার ভ্রাতৃতুল্য উমেশের সাথে। ভাই বোনের টাচে থাকাটা কি অপরাধ স্যার? গত 1 বছর ধরে ও গাঁজার নেশায় ডুবেছিল। আমি দিন রাত ওকে ফোন করে শুধু বলতাম গাঁজা ছেড়ে দেওয়ার কথা। আপনি গত 7 মাস ধরে আমাদের অপেক্ষা করছিলেন কেন? কি বলার ছিল আপনার? অপেক্ষা করছিলাম স্যার, কারণ আমি জানতাম আপনাদের এটা মনে হবে যে আমার আর উমেশের মধ্যে কিছু আছে, আর আপনি আমায় নিশ্চয়ই ডাকবেন। উমেশের নিরুদ্দেশ হওয়া আর ওর মার্ডার হওয়ার পেছনে কিছু জানেন আপনি? কিচ্ছু না স্যার, শুধু এইটুকুই চাই যে যে এই কাজটা উমেশের সঙ্গে করেছে সে যত তাড়াতাড়ি সম্ভব ধরা পড়ুক। দেখুন ম্যাডাম, কেন জানি না মনে হচ্ছে আপনি কিছু লোকাচ্ছেন। স্যার আমি কি করে বলবো বলুন আপনার কেন কি মনে হচ্ছে? আমি শুধু নিজের ব্যাপারে বলতে পারি স্যার যে আমার খুব খারাপ লাগছে, কারণ যে মানুষটা আমার এত কাছের ছিল সে এইভাবে মরে গেল। রুকসার বেগ, চোখে চোখ রেখে মিথ্যে কথা বলে যাচ্ছে এই মেয়েটি। স্যার লেডি কনস্টেবল লাগিয়ে দিয়েছে, সার্ভেলেন্স শুরু করে দিয়েছে। এখন 1 সেকেন্ডের জন্য রুকসার আইন বা আমাদের দৃষ্টির বাইরে যাবে না। এই তো পাশেই থাকতো রুকসার, ছোটবেলা থেকে এখানে যাতায়াত করতো। রুকসার আর উমেশের মধ্যে সম্পর্ক কেমন ছিল? দুজনেই তো ভাই বোনের মতোই থাকতো। ভাই বোনের মতো না স্যার, ভাই বোনই ছিল। ওদের পবিত্র সম্পর্কের ওপর কালি ছেটাবেন না। দেখুন আমি কালি ছেটাচ্ছি না, শুধু জিজ্ঞাসাবাদ করছি। রুকসার সবসময় উমেশের ভালোই চাইতো সাহেব। কিন্তু কেউ তো ছিল নির্মলা দেবী, যে ওর ক্ষতি চাইছিল, আর সে ক্ষতি করেছে। এবার সেই লোকটাকে খুঁজে পেলে আমাদের সকলের ভালো। স্যার আপনি যেমন চাইছেন উমেশের খুনি ধরা পড়ুক, আমরাও তেমনই চাইছি। কিন্তু এটা কি রকম কথা হলো যে রুকসারের বিয়ে সোহেলের সঙ্গে কেন হলো? আরে সব মেয়েরই বিয়ে কারোর না কারোর সঙ্গে তো হয়ই, রুকসারেরও হয়েছে। হ্যাঁ স্যার, এই সোহেল বেগ আর রুকসারের বিয়েতে কিছু ঝামেলা তো আছেই। ফ্যাক্টরিতে কাজ করতো সোহেল, মেশিনে হাত ঢুকে যায় আর হাত বাদ যায়। হাত বিয়ের আগে কেটেছে না পরে কেটেছে? বিয়ে হওয়ার অনেক আগেই বাদ যায় স্যার। রুকসারের বাবা মা সোহেলকে কেন বেছে নিলেন? বিশেষ কোনো কারণ? ঝামেলাটা তো এখানেই স্যার। আশপাশের সবাই এই কথাই বলছে যে সোহেল নাকি বিয়ের জন্য মেয়ে পাচ্ছিল না, আর ওদিকে রুকসারের আম্মু আব্বুর মাথায় কি জানি কিসের ভূত চেপেছিল, ওনারা রুকসারের সাথে সোহেলের বিয়ে দিয়ে দেন। এক কথা বলতে গেলে স্যার সাপে নেউলে সম্পর্ক। সোহেলকে আমার ঠিক লোক মনে হয়েছে, তাই ওর সাথে বিয়ে দিয়েছি। এ ব্যাপারেও আপনারা প্রশ্ন করবেন? তাহলে বাবার কি কোনো অধিকার নেই? স্যার রুকসারের মা বাবা মিথ্যে বলছেন। ওদের না স্যার যে কোনোভাবে রুকসারকে ওই ঘর থেকে ওই পাড়া থেকে দূরে সরানো ছিল। কি ঘটেছিল ওখানে? স্যার আমি পাড়াতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম। ব্যাপারটা এইরকম যে রুকসার খুব সুন্দর, আর পাড়ার ছেলেরা ওর পেছনে লাইনও মারত। এ তো সব পাড়ায় এরকম হয়। কিন্তু রুকসার রিটার্ন ফায়ারিংও করতো। হাবিব আর আসলাম ওরা তো ওর জন্য পাগলই ছিল। এখন তো লোকে আর ফিসফিস করেও কথা বলে না, আর না কেউ আড়ালে কিছু বলে। মুখের উপর এসে বলে মেয়েটাকে সামলাও, না হলে নাক কেটে ছাড়বে। আমরা আর কি করতে পারি বলো তো? বুঝিয়েছি, বকেছি, কতবার তো ওর গায়ে হাতও তুলেছি। তুমি সেটা জানো না নাকি? কোনো লাভ হয়েছে তাতে? কিচ্ছু না। আমি তো বলছি ওর গায়ে হাত দেওয়ার বদলে ওর হাত অন্য কারুর হাতে দিয়ে দাও। একবার বিয়ে হয়ে গেলে সমস্ত প্রেমের ভূত ঘাট থেকে নেমে যাবে, আর যখন সংসার আর বাচ্চার ঝামেলা ঘাড়ে পড়বে তখন নিজেই লাইনে চলে আসবে। রুকসার সোহেলকে বিয়ে করতে রাজি হয়ে গেল। স্যার এতে আসলে রুকসারের কাজটা আরো সহজ হয়ে গেছে। স্যার
লোকেরা বলছে রুকসার এই কারণে বিয়ের জন্য হ্যাঁ করেছিল যাতে ও আসলামের মার খাওয়ার হাত থেকে বেঁচে যায়। আর চিনচিনিতে যাওয়ার পরে তো ম্যাডামের হাব ভাই বদলে গিয়েছিল স্যার, বলতে গেলে স্যার খুব ফেমাস হয়ে গেছিল। স্যার আমার যা বলার আমি সব বলে দিয়েছি, এখন নতুন করে কি বলবো? সত্যি বললে আপনি মোটেই কিছু ভুল করবেন না। উমেশের সাথে আপনার আসল সম্পর্ক কি ছিল? ভাই বোন বলবেন না কিন্তু, সেটা আমি মানতে পারবো না। তাহলে সেটা আপনার প্রবলেম স্যার। আমি সেদিনও বলেছিলাম এবং আজও বলছি, উমেশ আমার ভাইয়ের মতোই ছিল, আর কিচ্ছু ছিল না আমাদের মধ্যে। ওরা দুজন একে অন্যকে চিনতো স্যার, এর থেকে বেশি আর মানে আমি আর কিছু জানি না। স্যার স্যার ওই আমাদের উমেশের কি ছিল আর কি ছিল না তা আমি জানি না স্যার, কিন্তু হ্যাঁ রুকসারের পাড়ায় অনেকগুলো চক্কর ছিল স্যার, আর ততজনই লাভার ছিল স্যার ওর। রশিদ, একবার আগেও বলেছি, আবার বলছি, এই শেষবার, সত্যি বললে মার কম খাবি। বল বল। কি হয়েছে? এইভাবে মুখ করে আছিস কেন? সালা কিছুই হচ্ছে না রে ভাই। মাল আছে তোর কাছে? হ্যাঁ। এই সাইলেন্ট ফিল্মের হিরো, কিছু তো বল। স্যার, উমেশ রুকসারের ওপর লাট্টু হয়ে গেছিল। আর রুকসার? না স্যার, কিন্তু হ্যাঁ স্যার, সপ্তাহে যতগুলো দিন, বছরে যতগুলো মাস, ওর অতগুলোই প্রেমিক ছিল। এবার আপনিই বলুন স্যার, উমেশের মতো সাধারণ একটা ছেলে কিভাবে... উমেশ চরস গাঁজা কেন শুরু করেছিল? দেখুন স্যার, দেবদাসরা এটা ছাড়া আর কি করে? স্যার, এই 1 বছর আগের কথা। উমেশ সবসময় ব্যর্থ প্রেমিকদের মতো থাকতো। স্যারও খুব নেশা করে একেবারে চুর হয়ে থাকতো, কিন্তু রুকসারের কথা কাউকে বলতো না। স্যার, একটা খবর আছে স্যার, চিনচিনির খাঁড়িতে পাওয়া গেছে স্যার। সেখানে তো এখন রুকসার থাকে বিয়ের পরে। স্যার, চিনচিনির ছোট একটা খাড়িতে অনেকদিন ধরে ময়লা জমেছিল। পাবলিক চিৎকার করায় কর্পোরেশন লোক পাঠিয়েছিল, আর সেখানেই হাত দুটো পাওয়া গেছে। কাটা হাতের টুকরোটা যেখান থেকে পাওয়া গেছে, আমাদের এই রুকসার বেগ সেখানেই থাকে, তার সন্দেহবাতিক স্বামী সোহেল বেগের সাথে, যার কিনা একটা হাত কাটা। কোনো কানেকশন পাচ্ছ তোমরা এতে? কাটা পা দুটি পালঘরে শিব খেড়ে পাওয়া যায় যেখানে উমেশ থাকত, আর 7 মাস পর কাটা হাত চিনচিনিতে পাওয়া যায় যেখানে রুকসার বিয়ের পর থাকে। 3টি প্রশ্ন উঠছিল। প্রথম, ওই পচা গলা হাতটা কি সত্যি উমেশের ছিল? দ্বিতীয়, রুকসার আর উমেশের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল যা থেকে এই মার্ডার হয়েছিল? আর তৃতীয়, সে এমন কে ছিল যার উমেশের উপর এত রাগ ছিল যে তার রাগের পরিণতি এত ভয়ঙ্কর হতে পারে? শুনলাম রাগ নাকি আপনার নাকের ডগায়। যার নাক কাটা গেছে সেই জানে স্যার রাগ কাকে বলে। আপনার স্ত্রী আপনার নাক কেটেছে, আর তাই আপনি তার প্রেমিককেই কেটে ফেললেন। উমেশ দশরথ ভূঁইয়া, যার দুটো কাটা পাড় এবং কাটা হাত আমরা উদ্ধার করেছি, ওর লাশের বাকি টুকরোগুলো কোথায়? একটা উমেশকে শেষ করে দিলে যদি আমি শান্তি পেতাম, তাহলে হয়তো আমি এমন কাজ করতামও। আমার স্ত্রীর যা স্বভাব সে তো আমি জানি, তাই বলে সবার সামনে তো আর আমি খুন করতে পারি না। আর স্যার,
এক হাতে কিন্তু তালি বাজে না। ইন্সপেক্টর, একটা টুইস্ট আছে। ওই যে কাটা হাতটা আছে না, ওটা উমেশ ভূঁইয়ার নয়। কাটা হাত দুটো উমেশের নয়। মানে আরেকটা মার্ডার? হ্যাঁ, বিশ্বাস। একটা মার্ডার কেস সলভ করতে গেছিলাম, আরও দুটো সামনে চলে এলো। উমেশ ভূঁইয়ার কাটা পা দুটো তো আমাদের মীনাক্ষীর কাছে নিয়ে গেছিল। জানি না এবার হাত দুটো কোথায় নিয়ে যাবে। আর উমেশ ভূঁইয়ার কেসে এখনো আমাদের কাছে কোনো সলিড লিড নেই, শুধু একটা বেনামি সম্পর্ক ছাড়া, যার নামকরণ এখনো বাকি। স্যার, আমাকে এখানে কেন আটকে রেখেছেন? আমরা না, গাজাই তোকে এখানে আটকে রেখেছে। কেন, নেশা জেগেছে? স্যার, আমাকে ছোট্ট টান দিতে দিন। স্যার, আমি আপনার পা ধরছি, একটুখানি খাওয়ার ব্যবস্থা করে দিন স্যার। দেখ, যদি সত্যি কথা বলিস তাহলে সব কিছু পেয়ে যাবি। ওঠ। একমাত্র তুই জানতিস উমেশ রুকসারকে পছন্দ করত। উমেশ এখন আমাদের মধ্যে নেই, মেরে ফেলেছে ওকে। তাহলে তোর এই ব্যাপারে কোনো কথা বলার নেই? স্যার, উমেশ মেন্টাল হয়ে গেছিল। রুকসারের বিয়ের পর তো ওর একেবারে মাথা খারাপ হয়ে যায়। লাইনটাই বিজি বলছে। ভাই, লাইন মারার লোকের অভাব আছে নাকি? তুমি এখন লাইনের পেছনে। আরে এই ফোকট চাঁদ, বেশি জ্ঞান পাপি হওয়ার চেষ্টা করিস না তুই। বেশি পাকামো না, আর কোনোদিন এভাবে কথা বলবি না। আরে তোর অকাত কি যে ভালো করে কথা বলবো? হ্যাঁ, তুই ফোকট চাঁদ। এই ফোকট চাঁদটা কি রে? আরে বাড়িতে আয়না নেই, গিয়ে দেখ, বুঝতে পারবি কি হয় ফোকট চাঁদ। স্যার, উমেশ ছোট ছোট ব্যাপার নিয়ে খিটখিট করতো, খুব মাথা গরম করতো। আর ওই রুকসার ওর মাথাটা পুরো খারাপ করে দিয়েছিল স্যার। এক সপ্তাহ ধরে রাশিদকে জেলে রেখেছে। কেসটা 7 মাস ধরে চলছে। আরে কিন্তু রাশিদ করেছেটা কি? ও যে নেশা করে এ তো সবাই জানে। কখনো কখনো নেশা করে মানুষ এমন সব কাজ করে যেটা সবাই জানে না, কিন্তু আমরা জেনে নিই। লক আপে। চিন্তা করবেন না, নিরপরাধ হলে বাড়িতে ফিরে আসবে। অসম্ভব ভালোবাসতো উমেশ তোমায়, ভাইয়ের মতো নয়, প্রেমিকের মতো। এটাই তো সত্যি। মিথ্যে কথা স্যার। স্যার, আমি স্বীকার করছি যে ওই ভাই বোনের ব্যাপারটা মিথ্যে বলেছিলাম, কিন্তু স্যার উমেশের ভালোবাসাটাও মিথ্যে ছিল। ওটা ভালোবাসা নয় স্যার, পাগলামো ছিল। আর আমার দিক থেকে কিছুই ছিল না। ও আমাকে ব্ল্যাকমেল করছিল স্যার। ব্ল্যাকমেল? হ্যাঁ স্যার। ও আমাকে বলতো যে আমি নেশা করছি শুধু তোমার জন্য, আমি যদি মরেও যাই সেটা তোমার জন্য। ওর সব কাজের জন্য ও আমাকেই দায়ী করতো স্যার, অথচ আমার দিক থেকে কিছুই ছিল না। বাঁচা মুশকিল করে দিয়েছিল আমার। ফোনের পর ফোন, অসময় ফোন। আর তুমি ফোন কাটার বদলে কলারকেই কেটে ফেললে। এটা আপনি কি বলছেন স্যার? আমি ওকে ঘেন্না করতাম না স্যার, আমি চিন্তা করতাম ওর জন্য। ও ভাই ছিল না, ও প্রেমিক ছিল না আমার, কিন্তু বন্ধু তো ছিল। কিন্তু আপনি বুঝবেন না। না না, বুঝতে পারছি, বুঝতে পারছি, কিন্তু হয়তো আপনি বুঝতে পারছেন না যে আমরা কি বুঝতে পারছি। স্যার, দানিশ, রশিদ আর গুরুর পরিবার চাপ সৃষ্টি করছে। 1 সপ্তাহ ধরে আমরা অ্যারেস্ট না করে লকআপে রেখে দিয়েছি। উমেশ এমন কি করে থাকবে যার জন্য এতটা ঘৃণা জন্মাবে? স্যার, লোক সাধারণত রেগে গেলে খুন করে অথবা ভয় পেলে। হয়তো কোনো ছেলে বা মেয়ে উমেশকে ভয় পাচ্ছিল। উমেশ রুকসারকে রোজ ফোন করতো, কল রেকর্ডস আছে আমাদের কাছে। কিন্তু ওর কারণে তো মোটেই রুকসারের জীবন খারাপ হয়ে যায়নি। ও তো স্বীকার করেছে যে উমেশকে ও মোটেই ঘৃণা করতো না। কিন্তু স্যার, ও এর মধ্যেই একটা মিথ্যা কথা বলেছে, ভাই বোনের ব্যাপারটা। আমারও তো সেটাই মনে হচ্ছে। এই মার্ডারের সাথে রুকসারের নিশ্চয়ই কোনো না কোনো যোগাযোগ আছে। একটি ছেলে যে কিনা চাকরি করত, একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটির বিয়ে হয়ে যায়। ছেলেটি গাঁজাখোর তৈরি হয়, তবুও মেয়েটিকে রোজ ফোন করত। আর তারপর একদিন ওকে কেটে ফেলা হয়। কিন্তু কেন কেটে ফেলা হয়? উমেশ ভূঁইয়ার কেস একটা মাছের জড়িয়ে যাওয়া জালের মতো ছিল, যেখানে মাছ নয়, জাল নিজেই ফেঁসেছিল। একটা ভয়ঙ্কর অপরাধ ঘটেছিল আর অপরাধী মুক্ত ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু যখন এমনটা মনে হচ্ছিল যে এই কেসে জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে, তখন সূত্রের একটা টেক্কা নিজে থেকেই পুলিশের কাছে ভেসে আসে। এমন একটা সূত্র যার মধ্যে এই কেসের সমস্ত রহস্য লুকিয়েছিল। একটা ছোট্ট মিথ্যের চারা ফেলা যাক, দেখি সেই চারা মাছটা খায় কিনা। স্যার, আপনাকে সত্যি সত্যি বলবো তো
আমার আর উমেশের বিশেষ কোনো বন্ধুত্ব ছিল না। উমেশের সব থেকে বেশি রাশিদের সঙ্গে জমতো স্যার, আর রাশিদ আর দানিশ খুব ভালো বন্ধু ছিল স্যার। খুব ভালো বন্ধু ছিল। হ্যাঁ স্যার। আর সেই জন্য তোর নামে দোষ দিল ওরা। আমার নামে মানে বুঝলাম না স্যার। ওরা দুজন আমাদের কাছে এই বয়ান দিয়েছে যে উমেশের মার্ডার তুই করেছিস। চল এবার বল, কেন মারলি তুই উমেশকে? স্যার এরা দুজন পাগল হয়ে গেছে স্যার, এরা দুজন পাগল হয়ে গেছে স্যার। এদের মাল দিন ফোকার জন্য সব সত্যি কথা বলবে স্যার। আমি কিচ্ছু করিনি স্যার। স্যার এরা দুজন না, কি যে রাতে উমেশ আড্ডাতে আসেনি, যেদিন ও গায়েব হলো স্যার। কি হয়েছিল সেই রাতে? স্যার ওই রাতে এরা দুজনও তো আসেনি আড্ডায়, আর এরা আমার ফোনও ধরছিল না। আমি একাই বসে বসে আঙুল চুষছিলাম। এই কথাটা বলার জন্য তুই 7টা মাস সময় নিলি? গুরু মিথ্যে কথা বলছে স্যার, আমি কিছু করিনি স্যার। ও মিথ্যে কথা বলছে? হ্যাঁ স্যার। আর রাশিদ, ও মিথ্যে কথা বলছে। রাশিদ তোর নামে সবকিছু বলে দিয়েছে। দানেশ, কিভাবে তুই রুকসারের কথা শুনে উমেশকে মেরে ফেলেছিস? না না স্যার, আমি কিছু করিনি কিভাবে স্যার। তুই উমেশের লাশের টুকরো টুকরো করে ওর পা দুটো অন্য কোথাও ছুঁড়ে ফেলে দিয়েছিস? না স্যার, ওটা আমি ফেলিনি স্যার। তাহলে কে ফেলেছিল? বাকি লাশের টুকরো কোথায়? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কিভাবে তুই উমেশের লাশের টুকরো টুকরো করে ওর পা দুটো অন্য কোথাও ছুঁড়ে ফেলে দিয়েছিস? না স্যার, ওটা আমি ফেলিনি স্যার। তাহলে কে ফেলেছিল? বাকি লাশের টুকরো কোথায়? রাশিদ কোথায়? এটা অর্ধেক বেডশিটের টুকরো, কিন্তু চেনার জন্য যথেষ্ট। এটা তোমাদের বাড়ি? আজ্ঞে হ্যাঁ, এ তো আমাদের ঘরেরই চাদর। স্যার, এটা আপনারা কোথা থেকে পেলেন? রক্ত কি করে লাগলো এতে? কার রক্ত? দানিশ নেশা না করেই তোর সমস্ত কাণ্ড কারখানা ফাঁস করে দিয়েছে রাশিদ। ওর মাথা খারাপ হয়ে গেছে স্যার, অনেকদিন হয়ে গেছে না, টানতে পারেনি, তাই এদিক ওদিক কথা বলছে স্যার। তোর আম্মি ফরিদা তো কোনো নেশা ভাঙ করেন না, তাই না? উনি নিজে সেই বেডশিটটিকে শনাক্ত করেছেন যেই বেডশিটে তুই উমেশের পা দুটো কেটে খাড়িতে ফেলেছিলি। বাকি লাশের টুকরো কোথায় বল? এই মার্ডারে আমার কোনো হাত নেই স্যার, যা কিছু হয়েছে সবই রাশিদ করেছে। রাশিদ উমেশকে কেন মেরেছিল? রুকসারের কথায়? না না স্যার, রুকসারের এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কার সাথে সম্পর্ক? রাশিদ অতিষ্ঠ হয়ে উঠেছিল স্যার উমেশের খোঁটা শুনে। উমেশ রাশিদকে সবসময় হেয় করতো আমাদের সব বন্ধুদের সামনে।
ডায়লগ তো তোর দিদি মারবে তোকে কোন দিন। আরে কতদিন ওর টাকায় খাবি আর আমাদের টাকা দিয়ে ফুঁকতে থাকবি। চুপ কর তুই। আরে তোর অকাত কি যে ভালো করে কথা বলবো? হ্যাঁ তুই ফকর চাঁদ। এই ফকর চাঁদটা কি রে? আরে বাড়িতে আয়না নেই, গিয়ে দেখ, বুঝতে পারবি কি হয় ফকর চাঁদ। সালা উমেশ, ও নিজেকে কি মনে করতো? আমাকে খালি বলতো ফকর চাঁদ, এই ওই। সালা ছিলিমও ধরতে পারতো না ঠিক করে। আমি শিখিয়েছিলাম ছিলিম কি করে ধরে। আমাকে রাগ দেখানো। গোয়ার মাল ভালো করে বানা জানিস? দানিস, আমাকে দে ভাই। চল, ওকে দিবি না, তুই বসে থাক সাইডে ফকর চাঁদ। মুখটা বন্ধ কর উমেশ। তোকে আমি বলেছিলাম যে বন্ধুত্বের মধ্যে ইয়ার্কি ফাজলামির একটা সীমা আছে। বন্ধুত্ব? ইয়ার্কি? আরে বন্ধুত্ব সমানে সমানে হয়। যেমন আমরা তিনজন, তোর সঙ্গে বন্ধুত্ব। ভিখারি রে তুই, ভিখারি, বুঝেছিস? এ উমেশ এবার চুপ কর না ভাই। চল আমরা দম মারি, চল চল ফুকি। কিন্তু আমরা তিনজনেই ফুকবো। আমার একে এখানে দরকারই নেই। ফকর চাঁদ ভিখারির সালা। যখন রুকসারের জন্য পাগল হয়ে উঠতো তখন সালা কেমন আমার কাছে আসতো, আমার কাছ থেকে মাল নিয়ে গিয়ে ফুকতো। তখনও আমি ওকে ভালো বন্ধুর মতো সাহায্য করেছি। আর দেখেছিস এখন কিরকম করে? কথাগুলো আমার গায়ে তীরের মতো বেঁধে। দেখ ভাই, যার পকেটে মাল্লু আছে তাকে সেলাম করব। চারজনের মধ্যে ও রোজগার সব থেকে বেশি। আজকে আমার মুখে থুতু দিয়েছে, কাল তোর পালা হবে, নিশ্চয়ই হবে। তারপরেও তুই ওকে সেলাম ঠুকিস। যেটা ভুল সেটা ভুল। তোর মনে হয় না উমেশ ভুল করছে? এটা আবার কোনো জিজ্ঞাসা করার মতো কথা হলো? মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় আমার। স্যার, যেমন গাঁজার নেশা হয় সেরকম মজা করারও একটা নেশা হয়। আর এই নেশাই হয়েছিল উমেশের। আর মুরগি হতাম আমি। একদিনও বাদ যেত না যেদিন আমার খিল্লি ওড়াতো না। তাই একদিন তুই ওর গলাটাই উড়িয়ে দিলি। না স্যার, আমার ওকে মারার কোনো প্ল্যান ছিল না। রাশিদ, তুই ওকে বাড়িতে ডেকেছিলি যাতে তুই ওর সহজেই খুন করতে পারিস। স্যার, আমি ওকে বাড়ি ডেকেছিলাম কারণ ব্যাপারটা আমি মিটিয়ে নিতে চাইছিলাম, ওকে বোঝাতে চেয়েছিলাম। আর স্যার, ফোনটা ওই করেছিল আমাকে। হ্যাঁ ভাই, বড় প্যাকেট নিয়ে এসছি, টপ ক্লাস জিনিস, তোকেও খাওয়াবো। একটা কাজ কর, আমার বাড়ি চলে আয়। সবাই বাইরে গেছে, কালকে ফিরবে। আমার কাছে একটা দারুণ মাল আছে, হেভি হবে। চলে আয়। কি বলছিস রে ভাই? তোর কাছে মাল আছে? মালামাল ভিখারি? হ্যাঁ, তাহলে তো আসতেই হবে। চলে আসছি। আয় 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 সালা, চলে আয়। সেই রাতে তোর আম্মি অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন। কিন্তু স্যার, এটা আপনারা কি করে জানলেন? সেই রাত মানে 16ই এপ্রিল আপনারা কোথায় ছিলেন? মার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই মাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। আর মাজিদ ভাই মাছ ধরার জন্য নাইট ডিউটিতে ছিল। আপনি জানতেন যে রাশিদ সেই রাতে এখানে একলা ছিল না? মানে এই বাড়িতে কেউ এসেছিল? রাশিদ উমেশকে এখানে ডেকেছিল। চলে আয়। খুব ঠান্ডা মাথায় ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার মরলেও কি আর স্বভাব যায়? আবার মজা করতে শুরু করে দিল। এই নে, আর একদম স্ট্রং করে বানা। তুই আমায় বানাতে দিচ্ছিস নাকি? নিজের লিমিটে থাক, বুঝলি? বানা। একটা কথা বলার ছিল তোকে। আরে আগে বানা না রে, তারপরে কথা বল। কোথাও এমন নয় তো যে এই রুকসার তোকে চারানার ভাও পর্যন্ত দেয় না আর তোকে কুত্তা মনে করে, আর সেই রাগ তুই আমার ওপর বার করিস? সালা, আর আমি তোর বাড়িতে বসে আছি বলে তুই যা খুশিতেই বলবি নাকি? আর এমন করছিস যেন আমি জানি না তুই কতটা জ্বলিস। এটা জেনে যে রুকসার আমাকে ভালোবাসে, আর তুই যার কোনো অস্তিত্বই নেই, পুরো ভ্যানিশ। সালা, রাস্তার মধ্যে ভিখারিগুলো বসে থাকে না, ঠিক তাদের মতো। এরপর তুই আমাকে কোনোদিন ভিখারি বলবি না, এই শেষবার বলে দিলাম। কেন রে, চাকরি পেয়েছিস তুই? এই 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 মালটা তুই নিজের টাকায় কিনেছিস নাকি এটাও কেউ ভিক্ষাতেই দিয়েছে? আরে চুপ কর তুই, তোকে বলেছিলাম আমি। এই সালা, রাকাকে দেখাচ্ছিস রে? হ্যাঁ, এই চলে যা 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 যা। সালা, পুরো মুডটার মা মাসি করে দিলি তুই, জানিস? হ্যাঁ, দাঁড়া, আমি ভিখারি নই, আমি ফকর চাঁদ নই। ওরে বাপরে, ভয় পেয়ে গেলাম রে তোকে দেখে।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভয় পেয়ে গেলাম রে তোকে দেখে। ও হাসছিল আর আমি ওকে দেখছিলাম। জানি না স্যার, মাথার মধ্যে কি একটা হলো। এমন মনে হলো যেন তার ছিঁড়ে গেছে মাথার। আমার হাতটা কি হয়ে গেল জানি না, মানে চোখ দিয়ে কি দেখছিলাম আমি জানি না। আমার মাথায় আমার বুদ্ধি, স্যার আমার মন, মাথা, হাত, এমন মনে হলো যেন সব টুকরো টুকরো হয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম স্যার, খুব ভয় পেয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। তখন আমি দানিশকে ফোন করলাম। আরে 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 তুই এটা কি করেছিস ভাই? দানিশ, আমি ওকে বাড়িতে ডেকেছিলাম গাঁজা খাওয়াবো বলে। ও এসে আবার আমাকে ভিখারি বলেছে। আমার মাথা গরম হয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। বল না। সবার আগে লাশটাকে এখান থেকে বের করতে হবে। মানে কোথায় ফেলবো ওকে? আরে যেখানে হোক ভাই, এখানে থাকলে তুই ধরা পড়তে পারিস। আরে ভাই, যেখানেই ফেলবো সেখানেই তো ধরা পড়ে যাবো, ফাঁসি হয়ে যাবে আমার। হ্যাঁ, একটা কাজ করি, আলাদা 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 জায়গায় ফেলে দি। মানে তুই কি বলছিস আমি বুঝতে পারছি না, তুই কি বলছিস? মাথাটা তো তুই কেটে ফেলেছিস, বডিটা এবার টুকরো টুকরো করে ফেল আর আলাদা আলাদা জায়গায় ফেলে দে, তাহলে আর ধরা পড়বি না তুই। স্যার, আমি আমার মাথা ঠান্ডা করে কাটতে থাকলাম, আলাদা আলাদা টুকরো করে দিলাম। তারপর আমরা দুজনে মিলে আলাদা আলাদা বস্তায় ভরলাম। স্যার, তারপর ব্রিজের উপরে গেলাম আর কয়েকটা বস্তা জলে ফেলে দিলাম। কে? আমি দানিশ। চলে, মাথা খারাপ হয়ে যাচ্ছে মুছতে মুছতে। শালা খুন করেছিস তুই, তার মূল্য তোকে তো দিতেই হবে। ভাই এইভাবে তো বলিস না, চুপ কর। আমারও শালা টাকা চাই। উমেশের বাইক আমি নেবো, ওটাকে বেচে টাকাটা আমার কাছে রাখবো। ওটা পাবি না, তুই চুপ কর। কেন? আরে বাইকটা তো আমি স্টেশনে রেখে দিয়ে এসেছিলাম, তারপর ট্রেনে করে বাড়ি আসি। কোথায় রেখেছিস আমাকে বল, আমি গিয়ে নিয়ে নেবো। তোর বাইকটাই সব হলো, কয়েক হাজার টাকার জন্য তোর আর আমার লাইফটা বিপদে ফেলতে চাস? লাইফের কথা তুই এখন বিশাল চিন্তা করছিস, আর ডেঞ্জারের কথা তো তুই মুখেই আনিস না শালা। শুধু এই কথাটা মনে রাখ, মার্ডারটা কিন্তু তুই করেছিস। আমি শুধু জানি যে তুই করেছিস, আমি তো এখানে আসিনি। বডি তুই কেটেছিস, সেগুলোকে আলাদা আলাদা কেটে তুই ফেলেছিস, শুধু তুই। বুঝেছিস? বুঝে গেছে আমার বাপ, এবার তুই বুঝে নে। তুই আর আমি এই ব্যাপারটা নিয়ে আর কোনোদিন কথা বলবো না, বুঝতে পারলি তুই? স্যার, আমি টেনশনে পড়ে গেছিলাম যে দানিশ মুখ খুলবে আর আমাকে ব্ল্যাকমেল করবে। এই নে, রাখ। আর বাইকটার কথা তুই একেবারে ভুলে যা, রাখ তোর কাছে। উমেশের চেন? হ্যাঁ, উমেশের চেন।
এটা তুই বিক্রি কর, সব টাকা তোর কাছে রাখ, আর মুখ খুলবি না তুই কোনোদিন। আমি কেন মুখ খুলবো রে শালা? কিন্তু লোকেরা জিজ্ঞাসা করবে, খুঁজবে ওকে। আরে আমাদের মতো গাঁজারু ছিল ও, কুকুরও নাক গলাবে না। শুধু তুই একটা কাজ করবি, নিজের মুখে তালা লাগিয়ে দে। ঠিক বলছিস ভাই তুই। এমনিতেও ওই শালা উধাও হলে পরে কারো কিছু যাবে আসবে না। যায় আসে, উমেশের বাবা মার যায় আসে, আমাদের যায় আসে, আইনের চোখে সবসময় যায় আসে, যেটা এখন তোরা বুঝতে পারবি। স্যার 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 আমি কিছু করিনি স্যার, আমাকে যেতে দিন স্যার। উমেশের চেনটা কোথায়? স্যার ওটা আমি বাড়িতে রেখেছি, এখন অবধি বেচিনি। ভালো করেছিস যে বেচিসনি, কিন্তু জানিস তুই বাঁচবি না। তুই একটা খুনিকে সঙ্গ দিয়েছিস, একটা লাশ গুম করতে সাহায্য করেছিস, তারপর তো আমাদের মিথ্যে বলেইছিস। চুপ! কেন মুখ খুলেছিলিস তুই? আর বলেছিলিস না কিচ্ছু বলবো না? কথা দিয়েছিলিস তো আমায়। মাথা নাকি ওর গরম হয়ে যায়। ওর 21 বছরের জন্মদিনে এটা বানিয়েছিলাম। স্যার, বাইক পাওয়া গেছে, রেল স্টেশনের পার্কিং লটে পড়েছিল। কেন 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 মারলো আমার উমেশকে? রাগ ছিল উমেশের ওপরে, রশিদের। আপনার ছেলে সবসময় ওকে অপমান করত, মজা করতো ওকে নিয়ে। এসব সহ্য করতে না পেরে রশিদ ওকে এইখানে এই ঘরে আমার রশিদ নিজের বন্ধুকে খুন করেছে, টুকরো টুকরো করে ফেলেছে। ভগবান! মা, ভুল তো আমরাই করেছিলাম না? যতবার রাশিদ জেলে গিয়েছিল আমরাই তো ওকে ছাড়িয়ে এনেছিলাম, জামিন করিয়ে এনেছিলাম। মা, রাশিদ এভাবেই খুনি তৈরি হয়নি, ওকে খুনি বানিয়েছি আমরা। রশিদ! খুন আর প্রমাণ লোপাট করার অপরাধে পুলিশ রাশিদ আর দানেশকে আইপিসির ধারা 302, 201 আর ধারা 34 অনুযায়ী গ্রেফতার করেছে। খুনে ব্যবহার করা চপার পুলিশ রাশিদের ঘর থেকে উদ্ধার করে। রাশিদ উমেশ ভূঁইয়ার লাশের বেশিরভাগ টুকরো সমুদ্রে ফেলেছিল, যা কখনো কিনারায় আসেনি, আর আবর্জনার স্তূপে ফেলা কিছু টুকরো কখনো পুলিশের হাতে আসেনি। রুকসারের ঘরের পাশ থেকে পাওয়া কাটা হাত কার ছিল সেটা জানা এখনো বাকি আছে। এইসব ক্ষেত্রে ইনভেস্টিগেশন অনেক দিন পর্যন্ত চলতে থাকে। উমেশের কেস ক্র্যাক করতে প্রায় 7-8 মাস লেগে গিয়েছিল। এই কেস তদন্ত করার সময় আরও একটা অপরাধের সিন্দুক খোলে, যেটা ছিল মীনাক্ষী লোখান্ডে মার্ডার কেস। এই কেসের তদন্তের বিষয়েও পুলিশ আর ফরেন্সিক টিমের কাজ প্রশংসনীয় ছিল। মীনাক্ষী দিগম্বর মানের বাড়িতে হঠাৎ করেই হাজির হয়েছিল, কিন্তু দিগম্বর একটা সময়ের পর তার সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি। কিন্তু মীনাক্ষী তার জন্য দিগম্বরের মনে জমতে থাকা ঘৃণা উপলব্ধি করতে পারেনি, আর যে কারণে তার প্রাণ দিতে হয়। অন্যদিকে রুকসার উমেশের সঙ্গে কোনো রকম রোম্যান্টিক সম্পর্ক রাখতে চায় না, কিন্তু উমেশ সেটা শুনতে চায় না আর নিজের ব্যথা নেশার সঙ্গে মিশিয়ে খেতে থাকে। কিন্তু এর মধ্যে সে এটা কখনো ভাবেনি যে রুকসারকে না পাওয়ার ফ্রাস্ট্রেশনে সে তার বন্ধু রাশিদকে অপমান করে চলেছে। এতে কোনো সন্দেহ নেই যে যে কোনো প্রকার নেশার অভ্যেস শরীরের সঙ্গে সঙ্গে মানুষের ব্যক্তিত্ব আর আত্মসম্মানকেও ঝাঁঝরা করে দেয়। কিন্তু এই কেসের সবচেয়ে বড় শিক্ষা যে কাউকে কখনো টেকেন ফর গ্যারান্টেড ভাবা উচিত নয়, আর না কাউকে অপমান করা।
24 ঘন্টা যদি কাউকে লাগাতার র্যাগিং করা হয়, তাকে নিয়ে মজা করা হয়, তাকে ইনসাল্ট করা হয়, তখন তার পরিণতি অনেক সময় হিংসাত্মক হয়ে পড়ে। আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন পরের পর্বে। মনে রাখবেন, কাল মানে 21শে জুন ক্রাইম পেট্রোল সতর্কের এপিসোড টেলিকাস্ট হবে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, কারো নিন্দা করার আগে সময় নিন, কিন্তু প্রশংসা জলদি করুন। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।